স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত 10টার দিকে রাজধানীর উত্তরার ৩ নম্বর সেক্টরের ১১ নম্বর রোডের বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ডিএমপির উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার জানান, ব্যারিস্টার তুরিনের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা রয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় এক শিক্ষার্থীকে হত্যার উদ্দেশ্যে গুলি করার অভিযোগে তার বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়। ব্যারিস্টার তুরিন আফরোজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর থাকাকালীন অভিযুক্ত যুদ্ধাপরাধী ওয়াহিদুল হকের সঙ্গে দেখা করার অভিযোগে তাকে ট্রাইব্যুনাল থেকে অপসারণ করা হয়। সুন্দরবনে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে কোস্টগার্ড। সোমবার বিকেলে সুন্দরবনের পুরাতন ঝাপসি ফরেস্ট অফিস সংলগ্ন এলাকা থেকে দুটি একনলা বন্দুক, 11 রাউন্ড গুলির খোসা, দুটি খেলনা বন্দুক ও অস্ত্র তৈরির সরঞ্জাম সহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এসব অস্ত্র বনদস্যু করিম শরীফ ও তার বাহিনীর বলে জানিয়েছে কোস্টগার্ড। বাহিনীর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক জানান, করিম শরীফ ও তার বাহিনী ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় কোস্টগার্ড। এক পর্যায়ে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে বনদস্যুরা বনের গহীনে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে এসব অবৈধ অস্ত্র ও সরঞ্জাম জব্দ করা হয়। বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে অংশ নেয়া বিদেশি বিনিয়োগকারীদের একটি দল চট্টগ্রামের আনোয়ারা ও মিরসরাই অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেছেন। এ সময় 40টি দেশের 64 জন বিনিয়োগকারী জানান, বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ তৈরি হয়েছে। চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত কোরিয়ান ইপিজেড ও মিরসরাই অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেন দক্ষিণ কোরিয়া, চীন ও নেদারল্যান্ডস সহ 40টি দেশের 64 জন বিনিয়োগকারী। এ সময় তারা কারখানার কর্মপরিবেশ সহ বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন। বিনিয়োগে আগ্রহী করতে নানা সুযোগ সুবিধা সম্পর্কে তাদের অবহিত করা হয়। প্র্যাকটিক্যালি বাংলাদেশে বিনিয়োগের কি অবস্থা সেটা বিনিয়োগ বোর্ড বিডা তারা চাচ্ছে যে বাংলাদেশে অবস্থিত অন্যান্য ইপিজেডগুলি কোনটা কি অবস্থায় আছে সেটা সরজমিনে তাদেরকে দেখানো। এই মুহূর্তে সবকিছু বিবেচনা করেই তো বিনিয়োগকারীরা বিনিয়োগ করবে। দুটি অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনের পর সন্তুষ্টি প্রকাশ করেন বিনিয়োগে আগ্রহীরা। আমরা কিন্তু দুটো দিকেই এখন মুভ করছে যে আমাদের লেবাররা অনেক এক্সপিরিয়েন্স হয়েছে এবং হচ্ছে, যার জন্য ফরেনাররা আসতে পারে। এবং এ সময় আয়োজকরা জানান, বিশ্ব দরবারে বাংলাদেশকে তুলে ধরাই বিনিয়োগ সম্মেলনের মূল লক্ষ্য। এবার যারা বিনিয়োগকারী এসেছেন আমরা সেই রকমই একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি যে বাংলাদেশে এখন পরিবর্তিত বাংলাদেশ, যে নতুন বাংলাদেশটা হয়েছে, এখানে আপনার বিনিয়োগ যদি করে তাহলে তাদের বিনিয়োগের সুফল তারা যেমন পাবেন, পাশাপাশি তাদের বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি উপকৃত হবে। তারা জানান, এমন আয়োজন সারা বিশ্বের মনোযোগ আকর্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দীপ্ত বার্তাকক্ষ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোহাম্মদ জিদান হোসেনকে গ্রেফতার করায় স্বস্তি ফিরেছে নারায়ণগঞ্জের খানপুর 300 শয্যা হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মীদের মধ্যে। এরই মধ্যে তাকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক। গত বছরের 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর বদলে যায় নারায়ণগঞ্জ শহরের খানপুর 300 শয্যার হাসপাতালটির চিত্র। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক মোহাম্মদ জিদান হোসেন প্রতিষ্ঠানটিতে প্রভাব বিস্তার শুরু করেন বলে অভিযোগ ওঠে। হাসপাতালের চিকিৎসকদের উপর খবরদারির অভিযোগ ওঠে এই সংগঠকের বিরুদ্ধে। জিদান যে ছেলে আছে, যে আমি শুনলাম গতকালকে যে যৌথ বাহিনী অভিযানে ধরা পড়ে গেছে, সে আমার কাছে এসে 2 লাখ টাকা চাঁদা দাবি করছিল। আমি তাদেরকে না বলে দিচ্ছি, আমি দেখো এইটা সম্ভব না। হুমকি ধমকি দেয় যে আমাকে যেহেতু কোনোভাবেই দিচ্ছেন না, আর আমি আপনাকে এখান থেকে দেখে নিব, এখান থেকে বদলি করে দিব। আমার ডিজি থেকে অর্ডার হয়ে গেছে তারপর দিনই। এখন এমত অবস্থায় আমি এটার সুষ্ঠু বিচার চাই। এই অবস্থায় আতঙ্কিত হয়ে পড়েন প্রতিষ্ঠানটির চিকিৎসক, নার্স ও কর্মীরা। এই জিদান যেভাবে আমাদেরকে অতিষ্ঠ করেছে, আমরা না পারছি ভালো মতো কাজ করতে, না পারছি আমরা নিয়ম নীতির মধ্যে থাকতে। সারাক্ষণ আমরা একটা ভয়ে ছিলাম, আমরা আতঙ্কে ছিলাম। তো এখানে আধিপত্য দেখাই বলতো যে ও মানে এমন ক্ষমতা দেখাইতো যেমন ওর হাসপাতালে। এটা বিষয়টি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে এলে হাসপাতালে বাড়ানো হয় গোয়েন্দা নজরদারি। এক পর্যায়ে জিদান হোসেনকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী। ওই সময় তার অনুসারীরা পুলিশের উপর হামলা চালায়। হাসপাতালে
জোর প্রয়োগ করে কিছু লোক কার্যক্রম চালাচ্ছে। এই অভিযোগের ভিত্তিতে আমাদের একটা গোপন টিম পাঠাই আমরা প্রথমে। ওদেরকে যখন জিজ্ঞাসাবাদ করে জিজ্ঞাসার পর্যায়ে তারা পুলিশের উপরে হামলা চালায়। জিদানের কাছ থেকে তল্লাশি করে আমরা একটা সুইচ গিয়ার ছুরি এবং কিছু ইয়াবা ট্যাবলেট পাই। বৈষম্য বিরোধী আন্দোলনের নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক জানান, তারা কোনো অপরাধীকে জায়গা দেবেন না। হসপিটালের চিকিৎসককে বদলি করানোর মতো একটা কাজ সে যে করেছে, এই ব্যাপারগুলো হচ্ছে তার একটা চক্রের সাথে হয়তো সে জড়িত ছিল এখন মনে হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনীর গায়ে হাত তোলার একটা অপচেষ্টা জিদান করেছে। আমি তখন ইনস্ট্যান্ট সিদ্ধান্ত নেই, আমার সদস্য সচিবের সাথে আলাপ করে আমি তাকে বহিষ্কার করি। পুলিশের উপর হামলার ঘটনায় ও মাদক মামলায় 2 সপ্তাহ ধরে কারাগারে আছেন সাবেক সংগঠক মোহাম্মদ জিদান হোসেন। দীপ্ত বার্তা কক্ষ। এবারে আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হোয়াইট হাউসের ওভাল অফিসে স্থানীয় সময় সোমবার দুপুরে এই বৈঠক হয়। এ সময় ফিলিস্তিনিদের অন্য দেশে সরিয়ে গাজা উপত্যকা খালি করার পরিকল্পনার কথা জানান ট্রাম্প। গাজাবাসীদের আশ্রয় দিতে মিশর ও জর্ডানের প্রতি আহ্বান জানান তিনি। একই সুরে কথা বলেন নেতানিয়াহু। হোয়াইট হাউসে 2 নেতা যখন বৈঠক করেছেন তখন নেতানিয়াহুর সফরের প্রতিবাদে গেটের বাইরে বিক্ষোভ করেন হাজার হাজার ফিলিস্তিনপন্থীরা। গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে নানা স্লোগান দেন তারা। এবারে খেলার খবর। 2027 বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের ফিল্ডিং কোচ হলেন জেমস পামেন্ট। জিম্বাবুয়ে সিরিজের আগেই দলের সাথে যোগ দেওয়ার কথা মুম্বাই ইন্ডিয়ান্সের সাবেক এই ফিল্ডিং কোচের। দীর্ঘদিন ধরেই নতুন একজন ফিল্ডিং কোচের সন্ধানের কথা বলে আসছিল বিসিবি। সোমবার রাতে আনুষ্ঠানিক বিবৃতিতে বিসিবি জানায়, আপাতত 2027 সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের সঙ্গে চুক্তি করেছেন 56 বছর বয়সী ইংলিশ বংশোদ্ভূত এই কিউই কোচ। 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী 15 এপ্রিল বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে। এর আগে সিলেটে শনিবার শুরু হয়ে যাবে বাংলাদেশের প্রস্তুতি ক্যাম্প। অনুশীলন পর্বের শুরু থেকেই জাতীয় দলের সঙ্গে থাকবেন পামেন্ট। নিউজিল্যান্ড এ ও নিউজিল্যান্ড অনূর্ধ্ব 19 দলের ফিল্ডিং রিসোর্স কোচ ও বিশেষজ্ঞ টেকনিক্যাল পরামর্শক হিসেবে কাজ করা এই কিউই টানা 7 আসর আইপিএলের দল মুম্বাই ইন্ডিয়ান্সের দায়িত্ব পালন করেছেন। আবারও মাঠে ফিরছে চ্যাম্পিয়ন্স লিগের লড়াই, যেখানে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে রাতের সবটুকু আলো নিংড়ে নিবে রিয়াল মাদ্রিদ, আর্সেনাল, ইন্টার মিলান আর বায়ার্ন মিউনিখ। গানারদের ঘরের মাঠে আতিথ্য নেবে লস ব্ল্যাঙ্কোরা। অন্যদিকে জার্মান ক্লাব বায়ার্নের বিপক্ষে খেলবে ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলান। সবগুলো ম্যাচ শুরু রাত 1টায়। চ্যাম্পিয়ন্স লিগের রাজাখ্যাত রিয়াল মাদ্রিদ শেষ 8-এ উঠেছে বেশ কাঠখড় পুড়িয়ে। রেকর্ড 15 বারের শিরোপা জয়ীদের সামনে এবার আর্সেনাল পরীক্ষা। ইতিহাস জানান দিচ্ছে, গানারদের বিপক্ষে 2005-06 মৌসুমে রাউন্ড অফ 16 থেকে বিদায় নিতে হয়েছিল লস ব্ল্যাঙ্কোদের। এছাড়া লিগের সবশেষ ম্যাচে ভ্যালেন্সিয়ার বিপক্ষেও হেরেছে তারা। চ্যাম্পিয়ন্স লিগের শেষ 16 ফিরতি লেগে আতলেটিকো সমর্থকদের উদ্দেশ্যে বাজে অঙ্গভঙ্গি করার কারণে ভিনি, এমবাপ্পে, রুডিগার, দানি সেবাইয়াসের বিরুদ্ধে তদন্ত শুরু করে উয়েফা, যেখানে নাম কাওয়াজতে শাস্তি পেয়েছে তারা। তাই শেষ 8-এ আর্সেনালের বিপক্ষে তাদের খেলা নিয়ে কোনো বাধা নেই। একই সাথে চোট কাটিয়ে ফিরতে পারেন গোলরক্ষক থিবো কোর্তোয়া। চোটের কারণে সেন্টার ব্যাক গ্যাব্রিয়েল পুরো মৌসুমের জন্য ছিটকে গেছেন। তাই রিয়াল মাদ্রিদের সামনে কঠিন পরীক্ষার মুখেই পড়তে পারেন মিকেল আর্তেতা শিষ্যরা। ইন্টার মিলান আর বায়ার্নের কথা উঠলে চোখের সামনে ভেসে উঠবে 2009-10 মৌসুমের ফাইনালের চিত্র। সেদিন বায়ার্নকে জোড়া গোলে উড়িয়ে নিজেদের তৃতীয় ও সবশেষ শিরোপা নিশ্চিত করে ইন্টার। তবে চ্যাম্পিয়ন্স লিগে এখন পর্যন্ত 7 বারে দেখায় 4 জয় এগিয়ে বায়ার্ন আর 2 জয় ইন্টারের। এবারের মৌসুম শেষে বায়ার্নের জার্সি তুলে রাখবেন জার্মান তারকা থমাস মুলার। তাই চ্যাম্পিয়ন্স লিগে নিজের শেষ মৌসুমটা রাঙাতে চাইবেন তিনি। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।